সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সিরাজুল ইসলাম। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনেছেন যে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেখানে এরই মধ্যে আমরা নিশ্চিতভাবে ১৯ জনের মৃত্যুর খবর পেয়েছি এবং অন্তত ১৬৪ জন আহত হয়েছে। বিভিন্ন সূত্র থেকে নিহতের সংখ্যা আরও বেশি বলে জানা যাচ্ছে। তো যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। একই সাথে হতাহতদের পরিবার স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজকের এই টক শো শুরু করছি। দর্শক, আমাদের আজকের টক শোর বিষয় ছিল সংস্কার কমিশনের সংস্কার কত দূর। তো যেহেতু এই বিমান দুর্ঘটনাটি আজকে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব। তবে বিমান দুর্ঘটনার আলোচনা দিয়েই মূলত আজকের টক শো শুরু করতে যাচ্ছি। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। ফজলে হুদা বাবুল, আপনাকে স্বাগত। একই সাথে আলোচনায় অংশ নিচ্ছেন আমাদের সাথে সিনিয়র সাংবাদিক কাজী রওনক হোসেন। রওনক ভাই, আপনাকে অনেক অনেক বেশি স্বাগত। আর আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হোসাইন। তো তাকেও আমরা যুক্ত করে নেব তিনি স্টুডিওতে এসে উপস্থিত হওয়ার সাথে সাথেই। দর্শক, আমরা আলোচনায় চলে যাচ্ছি। ফজলে হুদা বাবুল, আমরা আলোচনা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই জেনেছেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে উত্তরায় যে বিমান বিধ্বস্ত হয়েছে তা নিয়ে আসলে সারা দেশ একেবারে শোকে মুহ্যমান হয়ে পড়েছে। টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। অনেক বড় দুর্ঘটনা। বিমানের শুধুমাত্র পাইলট নিহত হয়েছেন, কিন্তু বিমান যেখানে পড়েছে সেটি যেহেতু কলেজ ক্যাম্পাস এবং কলেজের একটা ভবনের উপরে পড়েছে, সেক্ষেত্রে হতাহতের বিরাট একটা ঘটনা ঘটে গেল। তো এই অবস্থায় আমরা জেনেছি যে আপনার দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উদ্ধার কাজে এবং হতাহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। তো সব কিছু মিলে কি অবস্থা, কতদূর কী করেছেন বা কী হচ্ছে, আপনার দলের ভূমিকা বা এই যে ঘটনা, সব কিছু মিলে যদি আপনি বলেন। জি, ধন্যবাদ সিরাজ ভাই, আবারও এশিয়ান টিভিতে এবং দর্শকদের সবাইকে। আজকের যে আমাদের দেশের একটা খুবই, আমি বলবো, কালো দিন আজকে যেটা ঘটে গেল, এটা মানে অনাকাঙ্ক্ষিত বললে ভুল হবে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আমি দেখিনি আমার জন্মের পর। আপনি দেখবেন যে যে বাচ্চারা এখানে নিহত হয়েছেন বা সিরিয়াসলি ইনজোর্ড হয়েছেন, তাদের শরীর থেকে মাংস কিভাবে পড়ে যাচ্ছে, আপনার লাইভ ভিডিওগুলো আমি দেখছিলাম। অফিস বাদ দিয়েও এটা দেখছিলাম, বসে বসে কান্না আসছিল, ডাক্তাররা পর্যন্ত কাঁদছেন। এবং যে মর্মান্তিক দৃশ্য, এটা দেখবার মতো নয়। সেটা বার্ন ইউনিট বলেন আর উত্তরা আধুনিক হসপিটাল বলেন, আপনি বেশিক্ষণ দেখতে পারবেন না, এমন লোহমর্ষক ঘটনা। এগুলা ঘটনা ঘটেছে। একটা ঘটনা ঘটলে আমাদের যেরকম বিশ্লেষণ হয়, এখন কেউ বলবেন এটা চাইনিজ পুরাতন একটা হেলিকপ্টার যুদ্ধ বিমান ছিল, কেউ হয়তো বা এখানে বলবেন যে পাইলট অদক্ষ ছিল বা প্রপার ছিল না, কেউ হয়তো বলবেন যে আল্লাহ যা কপালে রেখেছে তাই হয়েছে। কিন্তু বাস্তব ঘটনাটা বাংলাদেশের একটু অন্যরকম। আমরা একটু শিকড়ের দিকে যদি তাকাই, বাংলাদেশের কিছু জিনিস নিয়ে আমরা খুব অতি সামান্যতেই অতি দ্রুত আমরা রেজাল্ট পেতে চাই এবং খুব অল্প পুঁজিতে আমরা অনেক বড় বড় ব্যবসা করতে চাই। এটা বাংলাদেশের একটা বড়, আমি মনে করি একটা এই জাতির একটা রোগ
অসুখ মনে করব আমি। আমার সিনিয়র ভাই আছেন, একটু বোধহয় বৃদ্ধদের মতো কথা বলা হচ্ছে, কারণ আমরা যখন অন্যান্য দেশে গিয়েছি, আমি তুলনা করতে চাচ্ছি না সিঙ্গাপুরের সাথে, এখন আমি দুবাইয়ের সাথেও তুলনা করতে যাচ্ছি না, আমি ফ্রান্সের সাথেও তুলনা করব না, তবে আমি এইটুকু তুলনা করব, ভিয়েতনামের সাথে তো আমরা তুলনা করতেই পারি, এমনকি কম্বোডিয়ার মতো দেশের সাথেও যদি তুলনা করি, এইসব দেশেও যে আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, ময়লা কোথায় ফেলাবে, এয়ারপোর্ট কোথায় হবে, গাড়ির কোথায় দাঁড়াবে, বাস স্ট্যান্ড কোথায় হবে। আসলে দেখুন, আপনি যদি, আমি ওই এলাকাটাতেই ছোটবেলা থেকে মানুষ, এয়ারপোর্টের চারিধারে আপনার সেটা কুর্মিটোলা এয়ারফোর্স ক্যাম্প বলেন, কিংবা বালুরঘাট বাজার বলেন, বারনটেক, বাইগারটেক, এই জায়গাগুলোতে মাছও ধরেছি, কলেজ জীবন কেটেছে, দুরন্তপনা দেখেছি, আশেপাশের যে বাড়িঘরগুলো গড়ে উঠেছে, যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, আপনি যদি মিনিমাম এভিয়েশনের জ্ঞান থাকে তাহলে আপনি শিউরে উঠবেন। আমি নিজে কোনোদিনও ডাইরেক্ট এয়ারলাইনে কাজ করিনি, কিন্তু আমি কার্গো বিমানের কাজ করেছি, এবং সেখানে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন দেশের, এমনকি লন্ডনেও একটা 3 দিনের আমার মানে একটা সেমিনারে অ্যাটেন্ড করবার সৌভাগ্য হয়েছিল, যে কিভাবে একটা বিমান পরিচালিত হয়, সেই সিভিল বিষয়গুলো কি কি থাকে, সিভিল এভিয়েশন কোন কোন জিনিসগুলো গুরুত্ব দেয়, আয়াটার কি কি জিনিসগুলো আছে। আপনি যদি আমাদের এয়ারপোর্টে যদি যান, তাহলে দেখবেন সবার আগে প্যাসেঞ্জারের কিছু ছোটোখাটো জিনিস নিয়ে এই সিকিউরিটিরা ব্যাপকভাবে রিয়্যাক্ট করে, যে জিনিসগুলো কিন্তু বিশ্বের অন্যান্য দেশে তারা ধরেই না। বেসিক যে জিনিসগুলো আমাদের সিভিল এভিয়েশনের জিনিস, সেই সিভিল এভিয়েশনের যে সেফটি সিকিউরিটি, আপনি চারিপাশে দেখবেন বাড়িঘর, 1 তলা 2 তলা শুধু বাড়ি না, 6 তলা বাড়ি না, 8 তলা বাড়ি না, 10 তলা বাড়িও আছে, এবং যেটা আপনি 200 গজের মধ্যে দেখবেন যে আপনার ওই বাউন্ডারির 200 গজের মধ্যে 10 তলা বাড়ি আছে। এবং এগুলা দেখলে কিন্তু আমার মনে হয় এদেশের সিভিল এভিয়েশন কিভাবে চলছে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এয়ারফোর্সের কথাই যদি আমি আসি, এয়ারফোর্সও কেন যেন প্রফেশনাল এয়ারফোর্স থেকে একটু অন্যরকমের এয়ারফোর্স লক্ষ্য করা গেছে। যখন এই যুদ্ধবিমানগুলো আগে হতো, তখন কিন্তু মাইকিং হতো, আমি জানি না এখানে মাইকিং হয়েছে কিনা, কারণ জানবার সুযোগ হয়নি। আর যে এরকম একটা সেন্সিটিভ জায়গায় স্কুলের যে পারমিশন দিল, এটা কিভাবে আসলো? এবং মজার বিষয় হচ্ছে কি জানেন, আবাসিক এলাকায়ও এখন কমার্শিয়াল পারমিশন হয়। হ্যাঁ, ধানমন্ডি আবাসিক এলাকা, তেজগাঁ শিল্প এলাকা, আমরা ছোটবেলা থেকে জেনেছি। ধানমন্ডি কি আসলে এখন আবাসিক এলাকা? তাহলে এই যে আমাদের জিনিসগুলোর যে সিস্টেমের যে মিনিমাম কমপ্লাই করা হয় না, এবং যে সিস্টেমগুলো আমাদের মিনিমাম দেখবার কথা, এতগুলো অথরিটি আছে যারা জনগণের ট্যাক্সের টাকায় চলে, তারা দেশের বাইরে ট্রেনিংও করে, এবার সব কিছুই জানে, কিন্তু যখন এই অথরিটিগুলো কাজ করে না, সিভিল এভিয়েশনের যখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো যখন তারা মেনে চলে না, তখন কিন্তু আমাদের এরকম দৈব ঘটনা, এরকম মর্মান্তিক ঘটনার সম্মুখীন যে কোনো সময় হওয়া যেতেই পারে। আমাদের যেসব কেপিআই বিল্ডিংগুলো আছে, সেগুলো নিয়েও কোনো কাজ হয় না। একটা স্কুল, বাচ্চারা যেখানে, আপনি দেখবেন যে জুনিয়র সেকশনে কিন্তু এই মানে যুদ্ধ বিমানটা এসে হিট করেছে। বাচ্চাগুলোর বয়স হচ্ছে আপনার 8 থেকে 12-14 বছরের মধ্যে। এরকম এইটার জবাব কে দিবে? কাজে আমাদের ওই সব জিনিসগুলো বাদ দিয়ে যে কথা বলছিলেন যে আজকে সংস্কার, আসলে তো সংস্কার তো এগুলার আগে দরকার। সিটি কর্পোরেশন ময়লাটা কোথায়, আমরা এই প্রসঙ্গে আসবো ফজলুদ্দিন বাবুল। ধন্যবাদ। আমরা সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে এরই মধ্যে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়ক আকরাম হোসেন। আকরাম হোসেন, আপনাকে স্বাগত স্টুডিওতে। আপনি নিশ্চয়ই আলোচনা শুনেছেন। আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে যা ছিল, উত্তরার এই বিমান দুর্ঘটনার কারণে আমাদের আলোচনার বিষয়বস্তু ওটা থাকছে, বাট এই আলোচনাটাই আজকে এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে, আপনি নিশ্চয়ই বুঝতে পারেন। সেক্ষেত্রে আপনি মাত্রই এসে পৌঁছালেন ফজলে হুদা বাবুল, উনি জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলছিলেন বিমান ঘটনার কারণ, নানান বিষয়, আমাদের দেশের অনিয়ম,
তিনি কথা প্রসঙ্গে বললেন যে সংস্কার যেখানে হবে আসলে এই সব জায়গায় তো সবার আগে বেশি প্রয়োজন সংস্কার। সেক্ষেত্রে এই যে দুর্ঘটনা যা হলো দেখলেন, আপনি নিশ্চয়ই খোঁজ খবর রেখেছেন, সম্ভবত স্পটে যাওয়ার চেষ্টা করেছেন, বা আমি স্পট থেকে এসেছি। স্পট থেকে এসেছেন। সেক্ষেত্রে আপনার কাছ থেকে আসলে সামগ্রিকভাবে সরেজমিন বাস্তবতা কি, আমাদের কোথায় ঘাটতি, বা আপনার বিচার বিশ্লেষণে, আপনার পর্যবেক্ষণে কি ধরা পড়ে, কি বলছেন, কি দেখলেন, কি শুনলেন? প্রথমত আজকে যে বিমান দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনায় যারা আহত এবং নিহত হলো তাদের যে পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি। প্রথমত আমাদের দেশে এখন পর্যন্ত জবাবদিহিতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আসলে আমরা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারিনি। না রাজনৈতিক ক্ষেত্রে আমরা পেরেছি, না প্রশাসনিক ক্ষেত্রে, না অন্য কোনো মানে কোনো ক্ষেত্রেই আমরা ঠিকঠাক মতো জবাবদিহিতার নিশ্চিত করতে পারিনি। সেটা আমাদের জন্য একটা জাতি হিসেবে একটা বড় সংকটের জায়গা। আমি উত্তরাতে যে মর্মান্তিক ঘটনা আমি দেখেছি, লাখ লাখ মানুষ এখন রাস্তায় অবস্থান করছে, মানুষজন কিন্তু হেল্প করার চেষ্টা করছে, কিন্তু যা ঘটেছে এখন সেটা নিয়ে কিন্তু আমাদের একটা বড় অ্যানালাইসিস করা প্রয়োজন। বাংলাদেশের বিমানের দুর্ঘটনা তো এটা তো প্রথম না। বাংলাদেশের 2005 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিমান কর্তৃপক্ষ স্বীকার করেছে এমন দুর্ঘটনা হবে মিনিমাম হলে 15 থেকে 20টি কর্তৃপক্ষ স্বীকার করেছে। তো আপনি সেই রাষ্ট্রে মানে এখানে তো রেগুলার এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটে, এমন না যে ঘটে না। তো এই বিমান দুর্ঘটনাগুলো এরপরও আপনি ঢাকার মাঝখানে আপনি একটা পুরাতন এয়ারপোর্ট, একটা নতুন এয়ারপোর্ট, আবার এই এয়ারপোর্টকে আপনি ঢাকার মাঝখানে যে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে আপনি টার্মিনাল 3 করে এটাকে আবার আপনি আরও অনেক বড় করতেছেন। মানে এটা মানে সব ননসেন্স কর্মকাণ্ড। মানে এগুলার প্ল্যানিং যারা নেই, যারা এগুলোর সাথে ইনভলভ, যেগুলো আমলারা, তারা কীভাবে নেয় আমাদের আসলে বুঝে আসে না। আমরা তো আমাদের যে বাচ্চাগুলো মারা গেল, আমরা তো আমাদের ছেলে সন্তানদের জীবন তো আমরা তাদের নিরাপদ করে দিতে পারছি না, তাহলে আমরা কি রাজনীতি করব, আমরা কি দেশ গড়ব? জি আকিব হোসেন, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি, আপনি তো এই ঘটনাস্থল দুর্ঘটনাস্থল থেকে আসলেন, সেখানে আপনি সর্বশেষ কি দেখে এলেন এবং কি পরিস্থিতি, ওই বিষয়টা যদি আপনি আরেকটু। আমি ওইখানে যেটা দেখলাম, মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজ, ওইখান থেকে মোটামুটি লাশগুলো কিংবা যারা আহত তাদেরকে কম বেশি এখন সরিয়ে নিয়েছে সেনাবাহিনী, বিভিন্ন বিমান বাহিনী, বিভিন্ন কর্মকর্তারা ওইখানে। আর এখন কিন্তু ওইখানে উৎসুক জনতা, হাজার হাজার লাখ লাখ মানুষ ওইখানে ভিড় করছে। অনেকগুলো লাশ কিংবা আহত রুগীদেরকে বাংলাদেশ মেডিকেল, মনসুর আলী মেডিকেল, উত্তরের বিভিন্ন উত্তর আধুনিক মেডিকেল, বিভিন্ন মেডিকেলে নেওয়া হচ্ছে। সেই মেডিকেলগুলোতে তো এ ধরনের ইমার্জেন্সি যে ট্রিটমেন্ট দেওয়া, যে পুড়ে গেলে বড় পরিসরে, এত বড় না, পুড়ে গেলে যে ট্রিটমেন্ট দিতে হয়, এই ট্রিটমেন্টগুলো বাংলাদেশে তো ঢাকা মেডিকেল ছাড়া এবং সোনারদি 2-3টা মেডিকেল ছাড়া মরারও ভালো জায়গা নাই। আপনি যে মারা যাবেন, আপনাদের ভালো মেডিকেল মানে যেখানে গেলে সব ধরনের ট্রিটমেন্ট পায়, এরপর আপনি মারা যেতে পারেন, এটা কিন্তু বাংলাদেশে খুব বেশি জায়গায় নাই। আপনি সেখানে কিন্তু সে ধরনের ব্যবস্থাটা নেই, যে জন্য সবাইকে কিন্তু বার্ন ইউনিটে শিফট করতেছে। যে জন্য আমি ওইখানে থাকতে আমরা বলছিলাম যে মেট্রো রেলকে উন্মুক্ত করে দিতে, এলিভেটেড এক্সপ্রেসওয়েকে উন্মুক্ত করে দিতে, ঢাকা থেকে যাতে মেট্রো রেলের দিয়াবাড়ি থেকে যাতে খুব মানে জরুরি ভিত্তিতে ওইখানে ঢাকা মেডিকেল এসে পৌঁছাতে পারে। দেখুন আমাদের ওই টেকনোলজিগুলো তো আসে না। আজকে যদি মেট্রো রেলের মধ্যে এক ধরনের অ্যাম্বুলেন্স ব্যবস্থা থাকতো, যে আমাদের তো এখন রেল অ্যাম্বুলেন্স নেই, আমাদের অ্যাম্বুলেন্স একটাই, সেটা হচ্ছে এই গাড়ি পথে অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স স্কোয়ার কিংবা একটা দুটো প্রতিষ্ঠান ছোট করে করেছে, কিন্তু আপনি রেল অ্যাম্বুলেন্স কিন্তু আমাদের এখানে আজকে যদি রেল অ্যাম্বুলেন্স থাকতো তাহলে কিন্তু ওখানে যারাই আহত হয়েছে তাদেরকে ইমার্জেন্সি বেসিসে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে আসা যেত, টিএসসি হয়ে। সেই ব্যবস্থাটা কিন্তু নেই। তো পুরো জিনিসটাতে এবং দেখেন কি হবে আজকে এই ঘটনার পরে। আজকের এই ঘটনার পরে বিমান বাহিনীর 3 জনের একটা তদন্ত কমিশন হবে, সেই তদন্ত কমিশন 20 দিন পরে রিপোর্ট দেবে, কিন্তু কখনো এর যে চিফে যিনি বসে রয়েছেন বিমান বাহিনীর প্রধান, তাকে কখনো জবাবদিহিতার আওতায় আনা হবে না। আপনি এই দেশের মধ্যে প্রধান মানে দেশের মধ্যে একটা ঘটনা ঘটে যাবে, সবাইকে জবাবদিহিতা করা হবে, কিন্তু দেখবেন কখনো প্রধানমন্ত্রীকে জবাবদিহিতা করা হয় না। আপনি দেখবেন দেশের মধ্যে একটা ঘটনা ঘটেছে, একটা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের নিচের জুনিয়র কর্মকর্তা সবাইকে আপনি চেক করে দেবেন, বহিষ্কার করবেন, কিন্তু কখনো মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যিনি, তাকে কখনো দেখবেন কোনো তদন্ত কমিটির কোনো রিপোর্টে তার যে কোনো দায় আছে কিংবা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায় আছে, এই রিপোর্টগুলো কিন্তু আসে না। এই যে আমাদের জবাবদিহিতা না দেওয়ার যে সংস্কৃতি,
এই সংস্কৃতি থেকে এই জিনিসগুলো বারবার ঘটে। আপনাকে অনেক ধন্যবাদ আকরাম হোসেন। রনক ভাই, আমি আপনার কাছে আসতে চাই। আকরাম হোসেন আমার মনে হয় যে খুবই স্পর্শকাতর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন, একদম আমাদের চোখের সামনে পরিষ্কার করে দিয়েছেন, পুরো জাতির সামনে চমৎকারভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ। আপনার কাছে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আকরাম হোসেনের কথা, আমাদের এই ঘটনাকে কেন্দ্র করে বিমান সংকট, বিমান বন্দর প্রতিষ্ঠা, তার এক্সপানশন, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান ওই রকম জায়গায় ফজলুল্লাহ বাবুল যেটা তুলে ধরেছেন, তারপরে আমাদের চিকিৎসা ব্যবস্থা, এর সাথে এয়ার অ্যাম্বুলেন্স বা রেল অ্যাম্বুলেন্স বা ট্রেন অ্যাম্বুলেন্স বলি, সামগ্রিকভাবে ভীষণভাবে দুর্বলতার কথা পরিষ্কার হয়। এই বিষয়ে আমি আপনার কাছ থেকে বিস্তারিত একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে। প্রথমেই আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের ছোট ভাই এনসিপির আকরাম হোসেনকে। ও কয়েকটা খুব মৌলিক কথা বলেছে। তার ভিতরে সবচেয়ে প্রথম হলো যে জবাবদিহিতার কোনো ছিটে ফোটাও আমাদের দেশে নাই। এটা আই রিয়েলি লাইকড ইট, খুব ভালো, ভেরি গুড। আর তবে এবার আমি আসি দুর্ঘটনার ব্যাপারে যেটা হলো কি, যে এখানে বারবারই কিন্তু একটা ভুল তথ্য একদম সমস্ত জায়গায় এটা দেয়া হচ্ছে, সেটা হলো যে প্রশিক্ষণ বিমান, F7 is not a প্রশিক্ষণ বিমান। F7 is a fighter plane and it is কি বলবো, যে এটা হচ্ছে MiG-21 এর চাইনিজ ভার্সন। MiG-21 এ খেয়াল রাখেন, রাশিয়ান যে MiG-21 সেটা চাইনিজ ভার্সন। তো এটাকে কিন্তু প্রশিক্ষণ বিমান বলতে যেটা আমরা মেন করি, এটা কিন্তু আসলে প্রশিক্ষণ বিমান না। তো এটা একটা জিনিস, যুদ্ধ বিমান। হ্যাঁ, এবং এই F7টা সাধারণত মানে তারাই চালায়, উইং কমান্ডার অথবা স্কোয়াড্রন লিডার ওই লেভেলে গেলে এটা চালায়। তার মানে এটা কিন্তু আমি যেটা বললাম, যেটা প্রশিক্ষণ মানে ওই প্রশিক্ষণ বিমান না, এটা একটা ফুল ফ্লেজেড ফাইটার প্লেন। এবং MiG-21 সবাই জানি আমরা, এটা MiG-21 এরই বিকল্প, মানে রাশিয়ার MiG-21 এর বিকল্প। তো এখন এই যে এটা চালালো, এখন এগুলো তো টেকনিক্যাল ব্যাপার, আমি ওই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। কিন্তু আমি প্রথম যেটা বলতে চাই যে F7 নিয়ে এই ভুলটা থাকা উচিত না যে এটা প্রশিক্ষণ বিমান। আসলে এটা প্রশিক্ষণ হয়তো বা ওকে দিয়ে চালানো হয়েছে, কিন্তু আসলে প্রশিক্ষণ বিমান এটা না। এটা গেল। সেকেন্ড যে জিনিসটা, এটা ও বলেছে, বলেছেন, সেটা হচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা জিনিসের একটা ফিজিবিলিটি স্টাডি থাকে, টাউন প্ল্যানিং থাকে। যখন আপনি কিছু করবেন তখন টাউন প্ল্যানিং থাকে, এবং টাউন প্ল্যানিংয়ের ভেতরেই ইমার্জেন্সি ক্রাইসিস ফেস করার প্ল্যানিংটাও থাকতে হয়। আমি কিছুতেই বুঝি না যে এতটা জনবহুল, যেখানে উনি বললেন 10তলা বিল্ডিংও আছে, এরকম জায়গায় কেন এই প্লেন উঠবে বা নামবে। এটা কিন্তু ওঠা বা নামাই উচিত না এখানে। এদের যেমন ধরেন যে কাছেই তো বেস আছে, এয়ারফোর্সের অনেক বেস আছে, সেই বেস থেকে উড়ে তারা সেফ জায়গায়, ধরেন একটা আজকে এই ঘটনাটাই, এই প্লেনটাই যদি বিধ্বস্ত হতো একটা ধান খেতে, হয়তো বা 1জন বা 2জন মারা যেত। একটা নদীতে 1জন বা 2জন মারা যেত। এইভাবে ভয়াবহ, এটা চিন্তা করা যায় না। আর আমি তো মানে প্রচুর ডিজাস্টার দেখেছি, সেই ন্যাচারাল ডিজাস্টারও দেখেছি, আমি 91-এ দেখেছি, 88-এ দেখেছি, 70 ডিজাস্টারও দেখেছি, ড্যামরার। কিন্তু এই বার্ন যে আসলে কি বার্ন, এটা আপনি চিন্তা করতে পারবেন না। এর মতন মানে বাজে জিনিস আর হতে পারে না। ও যদি আগে যেয়ে থাকে তাহলে হয়তো বা দেখেছে যে মাংস খসে খসে পড়ে, আচ্ছা, ঝলসে যায়, এবং মানে 30 থেকে 40% যদি বার্ন হয় তাহলে তার বাঁচার সম্ভাবনা থাকে, কিন্তু অনেকটাই রিস্কি এবং বিকলাঙ্গ হয়ে। আর এখানে যে কটাই বার্ন কেস দেখলাম,
আমার তো মনে হলো যে 70-80%-এর নিচে কোনোটারই বার্নিং নাই। এই যে আশেপাশের যে হসপিটালগুলো আছে, ও তো বললো যে এ ধরনের বার্নের চিকিৎসা, আরে বার্নের চিকিৎসা দূরের কথা, রক্ত দেবারই তো ব্যবস্থা নাই, রক্ত দেবারই ব্যবস্থা নাই, রক্তটা যে জোগাড় করা। আমার স্পষ্ট এখন মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ছাদ ধসে পড়েছিল, জি, তো সাথে সাথে আমি রাশ করেছি, ওখানে গেলাম, কভার করলাম। তখন কিন্তু বারবার টিভিগুলোতে স্ক্রলে যাচ্ছিল যে রক্তের জন্য, এবং রেসপন্সও খুব ভালো। আমি জানি না আজকে এরকম নেগেটিভ রক্তের খুব প্রয়োজন, একটা ক্রাইসিস আছে। যারা শুনছেন তারা দয়া করে নেগেটিভ রক্ত যাদের আছে তারা একটু দ্রুত যোগাযোগ করেন। কারণ হলো যে আপনার দেয়া এক ব্যাগ রক্ত হয়তো বা একটা জীবনকে বাঁচিয়ে দিবে, এটা খুবই একটা বড় জিনিস। এবং আমি জানি না যে যাদের রক্ত দরকার তারা যদি কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে যদি যোগাযোগ করে তাহলে হয়তো বা তারা কিছু রক্ত পেতে পারে। আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে কোনো জায়গায় কোনো রকম জবাবদিহিতা নাই। এবং ও চমৎকারভাবে বলেছে 3 সদস্যের একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হবে, এবং এই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি নিম্ন পর্যায়ের চাইতেও খারাপ একটা রিপোর্ট দিবে যে টেকনিক্যাল ফল্ট ইত্যাদি ইত্যাদি, এবং 3 মাস পরে। আর আমরা বাঙালি ভীষণ জাতি, ভুলে যাই, মানে খুব দ্রুত বিস্তৃত হয়ে যায়, এবং এইটা আরও ঘটবে যদি আমরা এখন এটাকে চেক করতে না পারি। আর সবচেয়ে মানে যেটা বলবো, আমি অবশ্যই যারা মানে প্রয়াত হলেন, যারা মারা গেলেন, তাদের সবার রুহের মাগফিরাত কামনা করি। এবং আমি শুধু এই প্রার্থনাটাই করব, যারা বাঁচবেন তারা যেন ভালোভাবে বাঁচেন। জি, আপনার দোয়া কবুল হোক। আকরাম হোসেন, আপনার কাছে আমি আর একবার একটু আসতে চাই। আপনি সেখান থেকেই এসেছেন তো, এবং আপনি আমাদের বিজ্ঞাপন বিরতির সময় অফ এয়ারে বলছিলেন যে ফ্লাইট লেফটেন্যান্ট, অর্থাৎ যিনি পাইলট ছিলেন, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম, তিনি আপনাদেরই ব্যাচমেট, আপনাদেরই বন্ধু। তো তার লাইফ, তার পারিবারিক অবস্থা এবং হাসপাতালে এই যে রক্তের ক্রাইসিস, বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের ক্রাইসিস, সব কিছু মিলে আরও যদি এই ব্যাপারে আরও কিছু তথ্য যদি আপনি তুলে ধরেন। প্রথমত আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই। একটা আলাপ হচ্ছে প্রশিক্ষণ বিমান নিয়ে। আপনি যখন প্রশিক্ষণ বিমান মানে এই বিমানটা যে কোনো সময় কিন্তু ফেল করতে পারে। মানে আমরা যখন ড্রাইভিং শিখতে যাই মাইক্রোতে, তখন কিন্তু যে মাইক্রোটা প্রশিক্ষণ মানে ড্রাইভিং শিখায়, সেটা কিন্তু দুইটা কিন্তু ব্রেক থাকে, একটা হলো ড্রাইভারের এবং একটা কিন্তু পাশে যিনি বসে থাকেন। একটা প্রশিক্ষণ বিমানের যে ফুল ব্যাকআপটা কেন নিশ্চিত করা হলো না, এই মানে কথাটা সবার আগে বলা উচিত। মানে বিমানের তো মানে আমরা যখন মাইক্রো চালাই কিংবা আমরা যখন গাড়ি চালানো শিখি, তখন কিন্তু পাশের যিনি বসে থাকেন ওইখানে কিন্তু দুইটা ব্রেক থাকে। সাধারণত গাড়ির একটা ব্রেক, ওইখানে কিন্তু দুইটা ব্রেক রাখে। কারণ হচ্ছে যিনি চালাবেন তিনি কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলেন, যাতে কি ওইখান থেকে থামায় যেতে পারেন। এখানে বিমানে একজনই পাইলট ছিলেন শুধুমাত্র, যার কারণে তো মানে পুরো জিনিসে কোনো ধরনের কোনো ব্যাকআপ ছিল না। এবং এখানে টেকনিক্যাল ফল্ট কারা কী করলো এটা তো ধীরে ধীরে বের হবে। দ্বিতীয়ত এখানে বিমানের যিনি পাইলট ছিলেন উনিও মারা গিয়েছেন। উনি কুর্মিটোলা ওনাকে আনার পথে প্রথমে জীবিতই ছিলেন, পরে যখন হসপিটালের দিকে নিয়ে আসে ততক্ষণে উনি প্রায় 1-1.5 ঘন্টা পরে উনিও মারা যান। তো এটা তো খুবই আমাদের জন্য মানে কতটা মর্মান্তিক, একটা বাবা তার ছেলে মেয়ের লাশ কাঁধে নিবে, এটা যে মানে কতটা মর্মান্তিক, এটা যেই বাবা নিবে সেই বাবা ছাড়া আসলে এটা উপলব্ধি কেউ করতে পারবে না। কিন্তু আসলে যে রাষ্ট্রে আমরা ট্যাক্স দেই, যে রাষ্ট্রকে আমরা টিকিয়ে রেখেছি, সেই রাষ্ট্র এই ধরনের দুর্যোগপূর্ণ ব্যবস্থায় আসলে আমাদেরকে কি দিল কিংবা কি করবে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, হয়তো যারা মারা গিয়েছে দেখবেন কালকে কিংবা পরশু প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকে নিয়ে বলবে সবাইকে 5 লাখ করে টাকা দিয়ে দিলাম। একটা মানে যে পড়া যায় তার কিন্তু পুরো লাইফ সাফার করতে হয়। এখানে দেখবেন অনেকেই পড়া গিয়েছে, তারা জীবনে বিয়েও করতে পারবে না। মানে আমরা বিভিন্ন সময় দেখেছি 10-15 বছর আগে যারা যে সকল অনেক সময় গায়ে অ্যাসিড নিক্ষেপ করলে কিন্তু পরে আর বিয়ে করতে পারতো না। এখানে অনেক ছেলে মেয়ে থাকবে যারা
ফিউচারে এই পড়ে যাওয়ার কারণে কিছুই করতে পারবে না, যাদের 20 বছর 30 বছর 40 বছর সাফার করতে হবে। এবং দেখুন বিমানটা যেখানে ক্র্যাশ করেছে বলতেছে সেটা হলো জুনিয়র সেকশন, মানে ক্লাস 1 2 3 4 5 এর বাচ্চারা ছিল। তাহলে তার বয়স হবে সর্বোচ্চ আপনি যদি ধরেন 10 কিংবা 12 13, তাহলে সে যদি তার হায়াত যদি হয় বাংলাদেশে গড়ানো যদি 70, তাহলে আগামী 55 বছর তাকে সার্ভাইভ করতে হবে। এই রাষ্ট্রকে তাকে এই সিকিউরিটিটা দিবে? প্রধান উপদেষ্টাকে তাকে এই সিকিউরিটিটা দিবে? তাহলে আমরা যে রাষ্ট্রে বসবাস করে এই রাষ্ট্র তো নাগরিকদের জন্য কিছু করতে পারে না। তাহলে আমি আশা করব আজকের যে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় প্রধান উপদেষ্টার তরফ থেকে বাংলাদেশের বিভিন্ন বড় বড় কর্পোরেশন, অনেক বড় বড় ব্যাংক রয়েছে, তারা এই ঘটনায় যারা জীবিত, যারা মারা গেলেও তাদের পরিবারের পাশে তো থাকবেই, এবং যারা জীবিত তাদের পাশে আগামী 30 40 50 বছর যাতে তারা সার্ভাইভ করতে পারে সে ধরনের সহযোগিতা এবং তারা বাড়িয়ে দিবে। আপনাকে অনেক ধন্যবাদ ফজলে হুদা। বাবুল, আপনার কাছে আসতে চাই। আমাদের আলোচনায় ঘুরে ফিরে যে বিষয়টি খুব বেশি করে উঠে আসছে সেটি হচ্ছে যে রাষ্ট্রের অব্যবস্থাপনা, পাশাপাশি আমাদের চিকিৎসা ব্যবস্থার ভীষণ রকমের ঘাটতি। এই রাষ্ট্র আজকে স্বাধীন হয়নি, এই রাষ্ট্র আজকে রাষ্ট্রীয় কাঠামোই রূপ লাভ করেনি বহু আগে, 54 বছর আগে। আজকে পর্যন্ত বাংলাদেশে এমন হাসপাতাল, এমন চিকিৎসা ব্যবস্থা কেন গড়ে উঠল না, এবং সেটা কেন জনগণের কাছে খুব সহজলভ্য হলো না, যার কারণে এরকম একটা দুর্ঘটনায় 30 জন বা 50 জন বা যতজনই নিহত হোক আর যতজনই আহত হোক, এইরকম একটা প্রেক্ষাপটে রক্তের শূন্যতা, রক্তের ঘাটতি পড়ছে, তাদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না। এবং আকরাম অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে শান্তিতে মরার মতোও ব্যবস্থা কোনো হাসপাতালে নেই। এই অবস্থা কেন? আমরা তো বহুদিন, বহু বছর, বহু যুগ ধরে এই দেশ চালাচ্ছি। রাজনৈতিক দলগুলো করলো কি? আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি ব্যর্থতা রাজনীতির, ব্যর্থতা প্রশাসনের, ব্যর্থতা এই দেশের। দেখুন, এটা প্রাগৈতিহাসিকভাবে গড়ে উঠেছে। এটার একটা বেসিক কারণও আছে। বাংলাদেশের মানুষ সবাই সবার আত্মীয়, সবাই সবার পরিচিত, সবাই একই ধর্মের অলমোস্ট আমাদের, এবং সবাই একই ধরনের খাদ্যাভ্যাস, একই ধরনের সব কিছু। শুধু যেটা নাই সেটা হচ্ছে আমাদের চেহারার মিল নাই, এবং আমাদের বর্ণের মিল নাই, আমাদের চুলের মিল নাই, আমাদের কালারের মিল নাই, আমাদের নাকের মিল নাই, আমাদের কানের মিল নাই, আমাদের এই জায়গায় অমিল। এবং এগুলোর মধ্যে থেকে এই দেশটা যেভাবে গড়ে উঠেছে, সব কিছুর মধ্যে আমাদের যেটা দেশপ্রেমিক মানুষেরও খুব অভাব, এবং যে অব্যবস্থাপনা গড়ে উঠেছে দিনের পর দিন, সেটা সুশাসনের অভাব, গণতান্ত্রিক পরিবেশের অভাব, জবাবদিহিতার অভাব, এবং সার্বিকভাবে বাংলাদেশের মানুষ মনুষ্যত্বেরও সংকটে পড়েছে, রুচির সংকটে তো পড়ে গেছে। এবং সেখান থেকেই আমরা দেখব যে এমনকি দাহ্য পদার্থ, পুরান ঢাকার কথা মনে আছে, এখনো ওই রকমই চলছে। নিমতলি, আপনি যদি দেখবেন, হ্যাঁ, নিমতলির ঘটনা, আপনি যদি দেখেন সেই সজীব কর্পোরেশনের ফ্যাক্টরির কথা, বাংলাদেশের কতগুলো ফ্যাক্টরি অ্যাক্ট কমপ্লাই করে চলে। তারপরও আমি বলবো বাংলাদেশের ফ্যাক্টরি অ্যাক্টটা কত সালের? কেন এটা 100 বছর 200 বছর পরেও ফ্যাক্টরি অ্যাক্টটা আমরা রিনিউ করছি না, অ্যামেন্ডেড হয় না? কেন যুগের সাথে আমরা তাল মিলে চলছি না? আমাদের বিভিন্ন আইন কানুনগুলো এবং জবাবদিহিতার যে জায়গাটা, আপনি দেখবেন আপনার গাড়িটা আপনি যদি রাস্তায় রাখেন 10 মিনিট, আপনি 2500 টাকার একটা টিকিট টোকেন পাবেন, কারণ আপনি হচ্ছেন ভোক্তা। এই ভোক্তা এবং সাধারণ মানুষ ছাড়া এদেশের সবাই খুব ভালো আছে। প্রশাসনের লোকেরা ভালো আছে, সরকারের লোকেরা ভালো আছে, পুলিশ ভালো আছে, আর্মি ভালো আছে, এয়ারফোর্স ভালো আছে, সিভিল এভিয়েশন ভালো আছে, শিক্ষকেরা ভালো আছে। 14 লক্ষ শিক্ষক ভোট কেটেছে রাতের আধারে। একজন শিক্ষকের মধ্যে নৈতিকতা আসেনি যে না, আমি চাকরি করব না, কিন্তু এই অনৈতিক কাজ আমি করব না। এটা বাংলাদেশ। আমাদের পেশাজীবীরা বিভক্ত, শিক্ষকরা বিভক্ত, রাজনীতি বিভক্ত। আমরা আজকে ঐক্যের কথা বলছি, কিন্তু আসলে কেউই ঐক্যের মতো কথা বলছি না। আজকে আমরা সংস্কারের কথা বলছি,
কিন্তু আমার বিরুদ্ধে যদি কোনো সংস্কার হয় তখন আর আমি সেই সংস্কারে থাকছি না। আমরা আজকে নির্বাচনের কথা বলছি, কিন্তু নির্বাচন কমিশন যদি আমার বিরুদ্ধে কোনো কথা বলে তখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমি কথা বলছি। আজকে আমি বলছি যে হসপিটালগুলো খুবই খারাপ, যে কথাটা আপনি বলেছেন। আমি একটা উপজেলা বিএনপির সভাপতি হিসাবে আমি আমার বছরে 2-4 বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়, এবং সেখানে যেয়ে আমি যেটা দেখি, কখনোই আমি পাইনি যে আপনার এমার্জেন্সি মেডিকেল অফিসার তার জায়গায় থাকে, নার্সেরা বসে লুডো খেলে, রুগী কাতরায় মাঝে, ময়লা অপরিচ্ছন্নতা, এবং সেখানে আমি যিনি আর কি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বস আর কি, যিনি, তার রুমে গেলে আপনি কিছুক্ষণ বসে থাকলে হয়তো বা আপনার চর্মরোগ হবার সম্ভাবনা আছে। সাথে দেয়াল, ভাঙা মেঝে, টেবিলের উপর ধুলো। উনি 3 দিন আসেন না, কারণ উনি মহিলা মানুষ। দেখুন, বাংলাদেশের এটা আরেকটা বড় প্রবলেম। আমি একটু থামিয়ে একটা জিনিস বলি, আপনি এটার সাথে অদ্ভুত একটা ব্যাপার হলো, প্রচণ্ড দামি লেটেস্ট সব মেশিনারিজ এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাম্প হয়ে পড়ে আছে, ডাম্প হয়ে এবং নষ্ট হয়ে গেছে, মেইনটেনেন্স হচ্ছে না। মানে এবং মজার বিষয় হচ্ছে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সবাই ঢাকা আসতে চায়, কেউ গ্রামে জব করতে চায় না, কেউ গ্রামে থাকতে চায় না। এই জায়গাটায় বিশ্ববিদ্যালয় একদম রাজধানীর বুকের উপর, ব্যাংকগুলো একদম রাজধানীর বুকের উপর, হসপিটাল সমস্তগুলো বড় হসপিটালগুলো বাংলাদেশে, প্রাইভেট হসপিটালগুলো এখানে, এবং বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো ঢাকাতে, যেটা বিশ্বের কোনো দেশেই আমি দেখিনি। আপনি নেদারল্যান্ড বলেন, আর জার্মানি বলেন, আমেরিকা বলেন, দিল্লি বা ইন্ডিয়া বলেন, কিংবা আপনি যে কোনো দেশে দেখবেন কোথাও এরকমটা হয় না, কিন্তু এখানে সবগুলো সেন্ট্রালাইজড। নেভি হেডকোয়ার্টার যেটা আপনি দেখবেন, যে ওই মেন রাস্তা যেটা টুঙ্গি ময়মনসিংহ হাইওয়ে, মেন রাস্তার উপর নেভি হেডকোয়ার্টার। আমি জানি না আবারও কি সেই ওই বিগত 17 বছরের জামানা কিনা, ফোন পাবো কিনা। গতকাল আমি আমার নওগাঁতে একটা রাজনৈতিক প্রোগ্রামের বৃক্ষরোপণ কর্মসূচি শহীদদের নামে, আমি এখানে প্রধান বক্তা হিসেবে ছিলাম। তো সেখানে আমি একটু প্রশাসনের সম্পর্কে একটু কথা বললাম, বলাতেই দেখি আমাকে ফোন দিলেন, আমাকে দেয়নি, আমার আরেকজনকে, ডিবি, যে আমার বাবার নাম কি। আমি বললাম যে আবারও তাহলে মামলা খাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ বললাম যে যাক, আবারও মামলা খাচ্ছি, জেলখানায় আবারও থাকা হবে। তো এরকম একটা সিচুয়েশন বাংলাদেশে এখন। আমি ওই দিন খুব ভালো করে দেখছিলাম মানব জমিনের মতিউর রহমান সাহেবের একটা স্পিচ, যে আমরা কি আসলে মিডিয়াতেও কি এখন আমরা খুব একটা কি আমরা এখন আমরা বাক স্বাধীনতা পেয়ে গেছি 100%। আমাদের এই যে জিনিসগুলো, এর মূলে হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা, এবং আমাদের নৈতিক শিক্ষা, এবং এইটা আমাদেরকে ভালো করবে এবং ভালো মানুষ বানাবে, ভালো জাতি বানাবে। এছাড়া এসব হতেই থাকবে, সিস্টেমের ব্যাঘাত হবে, দুর্ঘটনা ঘটবে, আমরা আহু করব। প্রধান উপদেষ্টা সহ সমস্ত রাজনৈতিক দল, বড় বড় কর্মকর্তারা দুঃখ প্রকাশ করবে, যেটা ছোট ভাই পারফেক্টলি বলেছে, যে এখানে শুধু বানিয়ে দেওয়া হবে। বাস্তবতা গেলে আমাদেরকে অবশ্যই সিস্টেম অনুযায়ী, স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের প্রত্যেকটা স্থাপনার এবং প্রত্যেকটা যে জায়গায় যে জিনিস, যে পাত্র, যে পাত্রে উপযুক্ত, সে পাত্রে রাখতে হবে। জি ফজলুদ্দিন বাবুল, আপনাকে অনেক ধন্যবাদ। কাজী রৌনক ভাই, আমরা আপনার কাছ থেকে এবারে আমরা শুরু করতে চাই। আমরা খুব বেশি সময় পাবো না, এই সেগমেন্টে হয়তো আমরা 6-7 মিনিট, হয়তো বেশি হলেও 5-6 মিনিট মতো পাবো। তো খুব সংক্ষেপেই ছোট করেই শুনতে চাই যে আমরা যে আলোচনা এই পর্যন্ত করলাম, শুনলাম, জানলাম, বুঝলাম, তাতে একদম পরিষ্কার যে আমাদের দেশে যে আজকে এই একটা দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনা তো দুর্ঘটনাই, তার সিস্টেম যদি না থাকে তাহলে সেই দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। আর দুর্ঘটনা ঘটার পরে তার ম্যানেজমেন্টের ব্যবস্থা যদি আমাদের না থাকে, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে আরও বেশি দুর্ভাগ্যজনক। একটা ব্যক্তি, ধরুন এই বিমানটা দুর্ঘটনায় না পড়ে যদি একটা বাস অ্যাক্সিডেন্ট হতো, তাহলেও মানুষ মারা যেতে পারতো, তাদের রক্তের প্রয়োজন হতো, তাদের চিকিৎসার প্রয়োজন হতো। আমার তখন হাসপাতাল, ডাক্তার
মেডিকেশন যে সিস্টেমটা সেটার একটা প্রশ্ন এসেছিল। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেম কাজ করছে না। আমি প্রশ্ন করি আপনাকে, গত 16 বছরে যত লাখ কোটি টাকা পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, তা দিয়ে বাংলাদেশে কতটা খুবই উন্নত মানের হাসপাতাল প্রতিষ্ঠা করা যেত? এখন আমি আপনাকে একটা কথা বলি, জি, আপনি আত্মতৃপ্তি পেতে পারেন, নিজেকে সান্ত্বনা দিতে পারেন, কিন্তু বাস্তবতা হলো ওই 1000 কোটি টাকা এনে আপনি একটা হাসপাতাল করলেন, এটা তো হবে না। তাহলে সে একই ব্যাপার দাঁড়াবে। আপনি করলেন, কিন্তু আপনার দেখতে হবে আপনার টার্গেট গ্রুপ কারা। আপনি যেই হাসপাতাল করলেন সেখানে গ্রামের লোক, সাধারণ লোক ওই হাসপাতালের গেটেই যেতে পারবে না। আমি আপনাকে বলি, আমেরিকার সিস্টেমটা হলো আমাদের লোকজন যে আপনার ওখানে অপারেশন করে, আমাদের টাকায় 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা লাগে, তাদের পকেটে 1 পয়সাও থাকে না। ওখানকার সিস্টেমটা হচ্ছে রুগী হাসপাতালে ঢুকলো, টাকা কোত্থেকে আসবে সেটা পরে, ফার্স্ট কাজ হচ্ছে রুগীকে বাঁচানো। এবং হ্যাঁ, অ্যান্ড দে ডু দ্যাট। আমাদের কিন্তু এখানে তা না, আগে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখবে, টাকাটা জোগাড় করো, টাকাটা দাও, তারপরে। আমাদের টোটাল সিস্টেমকে চেঞ্জ করতে হবে। আর যেটা হলো কি যে সংস্কার, হ্যাঁ, এই সংস্কার হচ্ছে একটা মানে ফালতু কথা, একেবারেই ফালতু কথা। কেন বলবো যে এইভাবে সংস্কার হয় না। সংস্কার করতে হলে আগে আমার নিজেকে সংস্কার করতে হবে, পলিটিশিয়ান যারা তাদের থেকে শুরু করে সবাইকে, তারপরে তাদের পরিবারকে সংস্কার করতে হবে, পাড়া প্রতিবেশীকে সংস্কার করতে হবে, তারপরে কমিউনিটিকে করতে হবে। এইভাবে যদি সংস্কারটা এগোয় তাহলে সেটা সাস্টেনেবল হবে। আর না হলে আজকে উনি এসে সংস্কার করলেন 10 বছর ধরে, কালকে আকরাম আসবে, না না, হ্যাঁ, কালকে আকরাম আসবে, এসে বলবে যে ওনার সংস্কার সব ভুল, ফালতু, আমি শুরু করলাম, ও আবার শুরু করলো নেক্সট 10 ইয়ার্সের জন্যে। তো এইটা হচ্ছে একটা ফানি গেম। কিন্তু আমি শুধু এটাই বলবো যে সংস্কার যদি করতে হয় আগে নিজেকে করুক। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রৌনক ভাই। আকরাম হোসেন, আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই, খুব অল্প করেই, সময় আমাদের হাতে নেই। এই যে সংস্কার আমরা আজকের টপিকও ছিল, সামগ্রিকভাবে আজকে প্রায় 1 বছর হয়ে গেল সংস্কারের দেশে পরিবর্তন এসছে এবং সংস্কারের প্রক্রিয়া চলছে, প্রচেষ্টা চলছে। কত দূর আগালো আসলে এই সংস্কার নিয়ে যা হয়েছে পর্যন্ত, তাতে আপনি ব্যক্তিগতভাবে, আপনি তো একটা গুরুত্বপূর্ণ সংগঠনের গুরুত্বপূর্ণ পজিশন আছেন, আপনি কি স্যাটিসফাইড? আমি তো মনে করি সংস্কার শুরুই হয়নি। ধরেন আপনি মানে সবচেয়ে বড় সংস্কার হওয়া দরকার ছিল কি, যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংস্কার। কারেক্ট। ধরেন আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে গত 1 বছরে আপনি কোনো একটা পলিটিক্যাল পার্টির মধ্যে কাউন্সিল হয়ে ইলেকশন হয়েছে, এখন এই জায়গায় প্রশ্ন করি যদি, যে এই সংস্কার যদি না হয়, তাহলে যে সংস্কার ঘরের ভেতরে বসে, 4 দেয়ালের ভেতরে বসে, এসির ভেতরে বসে বসে হচ্ছে, তা দিয়ে কত দূর আগানো যাবে? এবং আমি তো এটাই বলছি যে কোনো সংস্কারই তো আমরা শুরু করতে পারিনি। সেখানে চা কফি তারা খায়, তারা আড্ডা দেয়। দেখুন, সংস্কার যদি শুরুই হইতো তাহলে আপনি গত 1 বছরের মধ্যে দেখতেন আপনি আমলাতন্ত্রের কোনো সংস্কার শুরু হয়েছে। আমরা তো যেখানে আপনি সংস্কারের কথা বলবেন সেখানে মাফিয়াতন্ত্র, সেখানে স্ট্রাইক, সেখানে হলো মানে অচল অবস্থা। আপনি প্রশাসনের কোনো সংস্কার হয়নি, পুলিশের কোনো সংস্কার হয়নি, মিলিটারি সংস্কার তো আলাপই করা যায় না। যেই মিলিটারি বিএনপি জামাতের হাজার হাজার নেতাকর্মীদের গুম করলো, খুন করলো, সেই মিলিটারি সংস্কারের আলাপ তো বিএনপি জামাতের কারো মুখে আপনি শুনবেন না। শুনবেন যেই মিলিটারি তারেক রহমানকে মেরে বিদেশে পালায় যেতে বাধ্য করলো, মানে তারেক রহমানকে পঙ্গু করে দিল বলা হয়, সেই মিলিটারি সংস্কার, যে মিলিটারি কখনো আমার পলিটিক্সে হস্তক্ষেপ করতে পারবে না। যেই ডিজিএফআইকে আপনি বলছেন যে এই ডিজিএফআই গত 15 বছরে গুম খুন করেছে, সেই ডিজিএফআই বিলুপ্ত করার কোনো আলাপ আপনি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দেখেন নাই। কারণ সবাই সবার জায়গাতে সেটেলমেন্ট হয়ে গেছে। কারণ সবাই মানে আমরা যখন নিজের ভাগটা পাই তখন আর আমরা সংস্কার, তাহলে এখানে দেখেন এই সংস্কার আসলে সংস্কার হচ্ছে না কোথাও। দেখুন, যেই ছাত্ররা আন্দোলন করেছে, দরকার ছিল সকল রাজনৈতিক দল একসাথে হয়ে এক জায়গায় বসে বলা যে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অপরাজনীতি করবো না,
আমরা ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে একটা সুস্থ ধারার একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা রাজনীতি দেবো এবং বিশ্ববিদ্যালয়ে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের পড়াশোনা হবে। আপনি যেমন গত 1 বছরে কোথাও ছাত্র সংসদ নির্বাচন করা যায়নি, ছাত্রদের নেতা হবে ছাত্ররা। আপনি দেখেন মানে আপনি ছাত্র শিবির, ছাত্র দল, কোনো একটা সংগঠন গত 1 বছর তাদের নেতৃত্ব ছাত্রদের কাছে দেয়নি। আওয়ামী লীগের আমলে, বিগত আমলে যেমন ছিল যে 40 বছর বয়সে 35 বছর বয়সে ছাত্র সংগঠনের নেতা হয়, যেখানে বিদেশে 35 বছর বয়সে কি আপনি জোহরান মামদানি সে নিউ ইয়র্কের মেয়র হয়ে যেতেছে, আপনি এখানে তাকে বানাইতেছেন ছাত্র দলের কিংবা শিবিরের আপনি সভাপতি বানান, আপনি তাকে স্বপ্ন দেখেন, তাহলে আপনি এই দেশটা কিভাবে চালাইবেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ, খুবই চমৎকার বলেছেন। খুব সংক্ষিপ্ত সময় ফজলে হুদা বাবুল, আপনার মাধ্যমেই আজকের আলোচনা শেষ করবো আমরা, 1 মিনিটের বেশি পাবেন না। এই যে একই প্রশ্ন, সংস্কার যে চলছে, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তার মানে বৃহত্তরভাবে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল এই মুহূর্তে অন্তত, সে কথা বলতেই হবে। আপনারা কীভাবে দেখছেন এই সংস্কার নিয়ে? তো আপনাদের ভেতরে নানা রকমের প্রশ্ন আছে, তাও আমরা জানি। এই সর্বশেষ কি অবস্থা, কিভাবে দেখছেন, কিভাবে হবে, আপনি নিজেই বা কতটুকু স্যাটিসফাইড? জি, ধন্যবাদ। দেখুন, আমরা যে সংস্কার একদম কথা বলছেন, সরাসরি ওই প্রশ্নটাই আমাদের স্থায়ী কমিটি কতটুকু হলো, আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ স্যার একটা কথা বলেছেন, হে সংস্কার, তোমাকে পাবার জন্য আর কতজনের জীবন দিতে হবে, তোমাকে পাওয়ার জন্য আর কত বছর অপেক্ষা করতে হবে, তোমাকে পাওয়ার জন্য আর কত কাপ চা খেতে হবে, কতগুলো মিটিং করে সময় ব্যয় করতে হবে। যেটা রনক স্যার বলেছেন, আমার ছোট ভাই এনসিপির অনেক সিনিয়র নেতা, উত্তরের অনেক বড় পোস্ট, উনি যেটা বলেছেন যে আমি মনে করি যে আমরা যদি ওই রাজনৈতিক বিতর্কে না যেয়ে আমরা যদি আগামী দেশটার কথা বলি, ভবিষ্যৎ প্রজন্মের কথা বলি, আমরা কি করে নিজেদেরকে শুধরিয়ে নিব, সেই কথাগুলো যদি বলি, তাহলে আমার মনে হয়েছে যে আমাদের সবার আগে যে সংস্কারটা দরকার সেটা হচ্ছে শিক্ষাঙ্গনে আমাদের সুশিক্ষিত নৈতিক জাতি গঠন করতে হবে। এছাড়া যত আইনের মধ্যেই আনি না কেন, যত ম্যারপ্যাচ আমি দিই না কেন, যত নতুন নতুন শব্দের আমদানি করি না কেন, যতই নতুন বন্দোবস্ত করি না কেন, যতই সংস্কার নিয়ে আলোচনা করি না কেন, এটা ইফেক্টিভ হবে না যতক্ষণ না পর্যন্ত জনগণ সচেতন হয়ে নৈতিকভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই কাজগুলো। আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা এখানে শেষ করব, তবে যাবার আগে আমরা আবারও আজকের বিমান বিধ্বস্তের ঘটনায় যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সবার জন্য মাগফিরাত কামনা করছি, শোক সমবেদনা জানাচ্ছি, গভীরভাবে সমবেদনা জানাচ্ছি, এবং আমরা দোয়া করছি যে যারা নিহত হয়েছেন তারা জান্নাতবাসী হবেন, এবং যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থতা ফিরে পাবেন। এবং রাষ্ট্রের পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠান থেকে যে আলোচনা হয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে আহতদের জন্য যাতে সুচিকিৎসার ব্যবস্থা করা যায় এবং তাদের সারভাইভ করার জন্য একটা ব্যবস্থা করা যায়, দীর্ঘদিন যাতে তারা সারভাইভ করতে পারে সেই রকম ব্যবস্থা করা হবে, সেই দাবি জানিয়ে আজকের টক শো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।